বন্ধুরা নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। বলবো না, আমরা কেউই ভালো নয়। আমরা মানসিকভাবে অনেকটা হতাশ এবং আমরা অনেকটা কষ্টে আছি, মানসিক কষ্টে আছি। এটা বলা যায়, আমাদের মনে শান্তি নাই, আমরা ভালো নাই, সহজ কথা। যাই হোক, এই বিষয় নিয়ে আজকে লাইভে যেটা আলোচনা করার জন্য এসেছি সেটা আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের যে কথাটা বারবার বিভিন্ন জায়গায় যে ছড়ানো হচ্ছে বিভিন্নভাবে, সেটা হলো আমাদের আন্দোলনকে বিতর্কিত করার জন্য, যে সেটা হলো এটা ইসকনের আন্দোলন এবং আমরা সবাই হলো ইসকনের সদস্য এবং ইসকন বাংলাদেশে ভারতের টাকায় রয়ের এজেন্ট হয়ে এবং আওয়ামী লীগের এজেন্ট হয়ে এখানে অস্থিতিশীল করছে, এরকম কিছু বিষয়গুলো যেটা বর্তমান সময়ে আমরা দেখলাম। তা আমরা স্পষ্ট বলতে চাই যে আমাদের এই আন্দোলন বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের 3 কোটি সনাতনী সম্প্রদায়ের আন্দোলন। এই আন্দোলনে বাংলাদেশের সকল মঠ পথ বিভিন্ন সংগঠন এক কাতারে এসেছে। এটা বাংলাদেশের ইতিহাস না, এটা ভারতবর্ষের ইতিহাস বলা যেতে পারে। যে ভারতবর্ষের ইতিহাসে কখনো হিন্দুরা কখনো এক কাতারে আসতে পারে না। এই প্রথম বাংলাদেশের হিন্দুরা, এই 3 কোটি হিন্দু একটা সংগঠনের মাধ্যমে তারা চলে এসেছে তাদের 8 দফা অধিকার আদায়। এই 8 দফা 9 আগস্ট শাহবাগে আমাদের ছাত্র যুবরা ঘোষণা করেছিলেন। এই 9 তারিখের আন্দোলন আমরাই শুরু করেছিলাম, আমাদের ছাত্ররা সহ। সেখানে আমাদের অন্যতম ভূমিকা পালন করেছিলেন আমি, প্রসেনজিৎ হালদার, সুস্মিতা কর, নিহার চন্দ্র হালদার, প্রদীপ চন্দ্র দে, রাজেশ নাহা সহ পীযূষ, রনি রাজবংশী, এবং সেই সাথে সেখানে আমাদের বাংলাদেশ হিন্দু পরিষদ, সনাতন পার্টি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বাংলাদেশ সম্মিলিত সনাতন পরিষদ, যেখানে একসাথে 42টা সংগঠনের সম্মিলিত সকল সংগঠন সেদিন সম্মিলিতভাবে সেই জায়গায় একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করেছিল। এবং তারপরের দিন 10 তারিখে বাংলাদেশ সম্মিলিত সনাতন পরিষদের, আপনারা জানেন যে বিক্ষোভ কর্মসূচি ছিল, সেখানেও ছাত্র জনতা একত্রিত হয়ে সেখানে 8 দফা দাবি তারা পেশ করেছিল। সেই 8 দফা পরবর্তীতে সনাতনী সম্প্রদায়ের, 3 কোটি সনাতনী সম্প্রদায়ের আস্থার প্রতীক এবং অধিকারের প্রতীক, বাঁচার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে। সেই জায়গা থেকে ওখানে বিভিন্ন যেহেতু সংগঠন হয়েছিল, 3-4টে সংগঠন, পরবর্তীতে সেটা আমরা করেছিলাম সনাতন অধিকার মঞ্চ, প্রথমে করেছিলাম ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন, তারপরে সনাতন অধিকার মঞ্চ, ছাত্ররা আন্দোলন করতেছিল সনাতন অধিকার আন্দোলন নামে এবং শিক্ষার্থী নামেও তারা ব্যানারে, এবং হিন্দু জাগরণ মঞ্চ, নিহার, রনি, পীযূষ, আমাদের প্রদীপ, তারা সবাই মিলে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলনে যোগদান করে এবং এটা একটি আলাদা একটা মাত্রা যোগ হয় সেই আন্দোলনে। এবং জগন্নাথ হলের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের নেতৃত্বে আমরা মনে করেছি যে ছাত্ররাই আগামী দিনের নেতৃত্ব দিবে, যুবরা সামনে থাকবে, সাধুরা সামনে থাকবে, বিভিন্ন সংগঠন এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে। এবং সেখানে আমার চিন্তাধারা ছিল সেখানে বাংলাদেশের সকল সংগঠন, হরিজন থেকে শুরু করে ঋষি সম্প্রদায় সহ আইনজীবী, পেশাজীবী, শিক্ষক, নার্স থেকে শুরু করে সকলকেই আমরা সেখানে কিন্তু একত্রিত করতে পেরেছিলাম। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে আমরা কিন্তু এক কাতারে একটা নেতৃত্বে আমরা চলে এসেছিলাম। সেখানে বাংলাদেশের সকল সংগঠন, মঠ মন্দির, নানা মত পথ ভিন্ন থাকলেও সবাই সেখানে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছিল। এই আন্দোলনের মূল কারণ সেটা হলো বৈষম্য, এবং এই আন্দোলনের স্পিরিট আমরা পেয়েছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেই, যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে নতুন জাগরণ ঘটলো। তা আমরা মনে করেছিলাম সেই জাগরণের হাত ধরে যেহেতু নতুন অধিকার, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, এই বাংলাদেশের সকল মানুষের সমান অধিকার লাভ করবে এবং সবাই সমান সুযোগ নিয়ে বসবাস করবে। কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে দেশটা একটি সাম্প্রদায়িকতার দিকে নিয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতন বিভিন্নভাবে শুরু হলো। দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন, সব দিকে আমরা দেখলাম যে একটা নাজুক অবস্থা, এখনও সেই অবস্থায় চলছে। তারই ধারাবাহিকতায় আমাদের 8 দফা আন্দোলন, আমরা মনে করলাম যে এই জায়গায় আমাদের সাধু সন্তরা, সেই জায়গায় চট্টগ্রামে আমাদের চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, হিন্দু জাগরণ মঞ্চ, পরবর্তীতে বাংলাদেশ সনাতন অধিকার মঞ্চ নাম দিয়ে সেখানে চট্টগ্রামে তারা আন্দোলন শুরু করেছিলেন এবং চট্টগ্রামে একটি অভূতপূর্ব জাগরণ শুরু হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলায়, আপনারা জানেন যে 9 আগস্ট 10 আগস্টের পরে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সেই আন্দোলন ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সেই জায়গা থেকে এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য সারা বাংলাদেশের একটি একক নেতৃত্ব বা সাধুদেরকে সামনে রেখে
এবং সকলকে সাথে নিয়ে পথ চলার জন্য আপনারা জানেন যে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের যদিও এই সমাবেশ সনাতন জাগরণ মঞ্চ আমরাই ডেকেছিলাম 5ই অক্টোবর লং মার্চ, সেটাকে লং মার্চ না করে 4ই অক্টোবর আমরা ঢাকায় মহাসমাবেশ করি। মহাসমাবেশ না যার সমাবেশ, এবং সেই সমাবেশে ব্যাপকভাবে বাধা দেওয়া হয়। সমাবেশ না করার জন্য বিভিন্নভাবে প্রশাসনের তরফ থেকে আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ব্যাপক বৃষ্টি, তারপরেও আমরা একটা ব্যাপক জনসংখ্যা সমর্থনে সেই ঢাকার সমাবেশ আমরা সফল করি। তারই ধারাবাহিকতায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নেতৃত্বে চট্টগ্রামে হিন্দু সনাতন জাগরণ মঞ্চের নেতৃত্বে চট্টগ্রামে একটা বিরাট মহাসমাবেশ এবং বিপ্লব সংগঠিত হয়। সেই জায়গায় আমরা 2টা সংগঠন একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিই। তারই ধারাবাহিকতায় 13ই নভেম্বর একটি মিটিংয়ের মাধ্যমে রেজুলেশন করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের 3 কোটি সনাতনী সম্প্রদায়ের নয়নের মণি হিসেবে এবং তার প্রতি আস্থা ও বিশাল বিশ্বাস রেখে তাকে মুখপাত্র ঘোষণা করা হয়। পরবর্তীতে 18ই নভেম্বর ঐতিহাসিক প্রবর্তক ইস্কন মন্দিরে তাকে সারা বাংলাদেশের 3 কোটি সনাতনী সম্প্রদায়, বিশ্বের সনাতনী সম্প্রদায়ের আইকন হিসেবে বাংলাদেশের এই অধিকার আন্দোলনের, সনাতনী সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার আন্দোলনের মুখপাত্র হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে 22 তারিখে আপনারা দেখেছেন রংপুরে মহাসমাবেশ হয়েছে। সেই মহাসমাবেশ ব্যাপকভাবে বাধার সম্মুখীন হয়েছে। সরকারের বিভিন্ন এজেন্সি, সরকারের বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে সেটা বাধা প্রদান করা হয়েছে। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমাদের উপরে হামলা হয়েছে। প্রশাসনের কিছু অংশ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতাও করেছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন দফায় দফায় আমরা তাদের সাথে মিটিং করেছি, বিভিন্ন উপদেষ্টাদের সাথে, নাগরিক কমিটির সাথে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে অনতিবিলম্বে এই সনাতনী সম্প্রদায়ের 8 দফা দাবি, এটা যৌক্তিক দাবি এবং এই 8 দফা দাবি পূরণ করা হবে। এবং তারা দুর্গাপূজার ছুটি আমরা 5 দিন দাবি করেছিলাম, ন্যূনতম 3 দিন তারা বর্ধিত করবেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমাদেরকে 1 দিন, কিন্তু যারা ছুটি চায় নাই তাদেরকে আরও 3 দিন করে বর্ধিত করা হলো। তাদের ছুটি দেওয়া হলো 5 দিন এবং 6 দিন, আমাদের 2 দিন। তারপরেও আমরা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। 53 বছরের ইতিহাসে সনাতনী সম্প্রদায়ের আমরা দীর্ঘদিন ধরে 2003 সাল থেকে আজকে 24 সাল দীর্ঘদিন ধরে দুর্গাপূজার ছুটির দাবি নিয়ে আমরা মানববন্ধন সংগ্রাম করেছি, কিন্তু কোনো সরকারই আমাদের এই দাবি পূরণ করে নাই। অন্তর্বর্তী সরকার 1 দিন ছুটি বাড়ানোর জন্য তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব। কিন্তু তাদের সাথে তারা আরও বলেছিলেন যে অনতিবিলম্বে সারা বাংলাদেশের যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার নির্যাতন হয়েছে সেগুলো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুঁজে সেটা তদন্ত করে তাদের ক্ষতিপূরণ সহ তাদের পুনর্বাসন ব্যবস্থা করা হবে। এবং আপনারা জানেন যে সেখানে আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ সাহেব সহ মাহফুজ সাহেব সেটা ঘোষণা করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সেটা বাস্তবায়ন করে নাই। পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে সেটা বন্ধ করার পায়তারা করার চেষ্টা করা হয়েছে। এবং পরবর্তীতে আমাদের নয়নের মণি 3 কোটি সনাতনী সম্প্রদায়ের আইকন, সারা বিশ্বের সনাতনী সম্প্রদায়ের অভিভাবক হিসেবে যিনি ইতিমধ্যেই বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অভিহিত হয়েছেন, সেই প্রাণপুরুষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা থেকে গ্রেপ্তার করা হয়। সেই গ্রেপ্তারের পরে সারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের এই 8 দফা দাবির সাথে যারা সংযুক্ত ছিল তাদেরকে বিভিন্নভাবে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে নাম তালিকা সংগ্রহ করা, তাদের ভিতরে একটা ভীতির সঞ্চার পরিবেশ তৈরি করা এবং সারা বাংলাদেশের আন্দোলনকে যাতে কেউ আন্দোলন করতে সাহস না পায় সেই ধরনের একটা পরিবেশ তৈরি করা হয়েছে। আমরা যারা নেতৃত্বের প্রথম সারিতে আছি বিভিন্ন জায়গা থেকে হুমকি দুমকি সহ সরকারের রাষ্ট্রযন্ত্র বিভিন্ন জায়গা থেকে আমাদের উপরেও বিভিন্ন ধরনের একটা আতঙ্ক গ্রস্ত করে একটা ছায়া আতঙ্ক বিরাজ করছে। সেই জন্যই বলছি আমরা মানসিকভাবে যেমন ভালো নাই, আমরা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় শান্তি এবং নিরাপত্তা চাই। এবং আমরা আশা করেছিলাম, আপনি দেখেছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর যে 26 তারিখে কোর্টেকে কেন্দ্র করে আমাদের এক সহকর্মী আমাদের ভাই আলিফকে হত্যা করা হয়েছে। আমরা মনে করি এটাও একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের হিন্দু মুসলিম সম্প্রদায়কে উস্কে দিয়ে একটি দাঙ্গার চেষ্টা করা হয়েছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, কারা এই হত্যার সাথে জড়িত দীর্ঘ 1 মাস পেরিয়ে গেলেও সেটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা এখনো কোনো ক্লু আমরা পাচ্ছি না। একের পর এক ধরনের কথা সেখানে বলা হচ্ছে। আমরা চাই এই আলিফ হত্যার সুষ্ঠু বিচার এবং অনতিবিলম্বে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই রহস্যের জট যাতে জানতে চায় এবং সেটা উন্মোচন করা হোক। সেটাকে কেন্দ্র করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর যে জামিন শুনানি সেটাকে বিভিন্নভাবে বিলম্বিত করা হয়েছে। আমরা মনে করি যে এই সরকার সনাতনী সম্প্রদায়ের কণ্ঠ রোধ করার জন্য, বাক স্বাধীনতা হরণ করার জন্য চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে রেখে আমাদেরকে মানসিকভাবে নিপীড়ন করে আমাদের বাক কণ্ঠ, আমাদের স্বাধীনতাকে তারা হরণ করতে চায়। বন্ধুরা আমার, আপনারা জানেন যে গতকাল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি ধার্য তারিখ ছিল। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এবং জজ কোর্টের প্রায় 11 জন প্রতিনিধি সেখানে আমরা শুনানির জন্য গিয়েছিলাম।
এটা কোনো সংগঠনের প্রতিনিধি ছিল না, এটা সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধি ছিল 11 জন। সেই 11 জনের ভিতরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের 3 থেকে 4 জন, আমি নিজে বাংলাদেশ হিন্দু পরিষদ বা এই জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলাম। হিন্দু লয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শঙ্কর দাস উপস্থিত ছিলেন, বাংলাদেশের সচেতন সনাতন পরিষদের সভাপতি প্রভাস তন্ত্রী উপস্থিত ছিলেন, শেখর দত্ত সেখানে উপস্থিত ছিলেন, অনুপ কুমার শাহ সেখানে উপস্থিত ছিলেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করেছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক অতিরিক্ত উনি ডিআইজি ছিলেন অনুপ ভট্টাচার্য, তিনি তার ওকালতনামা দিয়ে সেখানে সহযোগিতা করেছেন। আপনারা জানেন যে যিনি ওখানে শেয়ার মিস করেছিলেন, ফৌজদারি আপিল করেছিলেন, তাকে বিভিন্নভাবে যারা ওই মামলার সাথে জড়িত ছিল তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং কেউ যাতে ওই কোর্ট প্রাঙ্গণে না যেতে পারে বিভিন্ন ধরনের হুমকি দুমকি প্রাণনাশের হুমকি সহ সেখানে তাদের যে চেম্বারগুলো ভাঙচুর করা হয়েছে। পরবর্তীতে অনেক আইনজীবী, মুসলিম আইনজীবীরাও এই মামলায় যারা আসামি হয়েছে তাদের জামিনের জন্য মুসলিম আইনজীবীরা গেলেও তাদেরকেও কিন্তু অবরুদ্ধ করে রেখে, যিনি একজন পিপি ছিলেন ইমতিয়াজ, খুব সম্ভব মমতাজ, তাকেও সেখানে তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তো এই ধারাবাহিকতা সারা বাংলাদেশে যে একটা মব জাস্টিস চলছে তারই ধারাবাহিকতায় আমরা গতকাল শুনানি করেছিলাম এবং শুনানির পরিবেশ প্রশাসনের পক্ষ থেকে আমরা সার্বিক নিরাপত্তা বলয়ে সেখানে গিয়েছিলাম। আমি প্রশাসনকে এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু চট্টগ্রাম বারের যে আইনজীবীরা, সেই আইনজীবীদের কাছ থেকে আমরা ভালো আইনজীবী সুলভ আমরা সেই আচরণ পাইনি। এটা অনাকাঙ্ক্ষিত, আমরা এটা অপ্রত্যাশিত। কারণ এর আগেও আপনারা জানেন যে আমাদের অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ মহোদয় সেখানে 2 বার গিয়েছিলেন শুনানি করার জন্য, সেখানে তাকে শুনানি করতে দেওয়া হয় না বিভিন্ন আইনি জটিলতা দেখে। গতকাল যখন আমরা শুনানি করতে গেলাম সেখানেও এজলাসের ভিতরে বিভিন্নভাবে 11 জন কারা আসছে, কে আসছে, তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদেরকে চারিপাশে পুলিশ প্রশাসন ঘিরে ছিল, তার পাশে তারাও ঘিরে ধরে বিভিন্নভাবে একটা অপতৎপরতা বা চেষ্টা চালানোর চেষ্টা তারা করেছিল, কিন্তু হয়তো সেটা তারা পারে নাই এবং পরবর্তীতে প্রভুর জামিন নামঞ্জুর করা হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলা সম্পর্কে আমি একটা আর্টিকেল আগামীকাল আমি প্রকাশ করব আমার টাইম লাইনে। আর রাষ্ট্রদ্রোহ মামলা কিভাবে হয়, কেন হয়, রাষ্ট্রদ্রোহ মামলার পদ্ধতি কি, আমার যতটুকু জানার অভিজ্ঞতা থেকে আমি ততটুকু চেষ্টা করব সেটা লেখার জন্য। সেই জায়গা থেকে আপনারা রাষ্ট্রদ্রোহ মামলা সম্পর্কে জানবেন। আমি মনে করি তাকে এটা কোনো রাষ্ট্রদ্রোহ মামলা নয়, এটা ষড়যন্ত্রমূলক মামলা। তাকে জেলে রাখার জন্যই এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এটা একটি নজির হিসেবে থাকবে। আগামী দিনে যদি সরকার পট পরিবর্তন হয় তাহলে দেখা যাবে যে আজকে যারা ক্ষমতায় আছে ঠিক তাদেরকেও এই মব জাস্টিসের মতো করে এই ধরনের মামলায় তাদেরকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহ দেখানো হবে। এটা খুবই কি বলবো যে একজন আইনজীবী হিসেবে আমি এটা প্রত্যাশা করি না। আমি মনে করি যে আইনের শাসন যে সরকার থাকুক না কেন সেটা বিদ্যমান থাকা উচিত। তো সেই জায়গা থেকে এটা খুবই কষ্টদায়ক যে বাংলাদেশের আইনের শাসন এবং বিচার বিভাগ যে সরকারে আসুক না কেন তারা রাজনৈতিকভাবে সেখানে হস্তক্ষেপ করে থাকে। এটা বাংলাদেশের জনগণের এবং জনমানুষের বিলম্বিত করে এবং দীর্ঘায়িত করে। বন্ধুরা আবার আজকে আপনারা জানেন আমরা যে শুনানি করার পরে সেখানে আমরা যেটা বলেছি যে রাষ্ট্রদ্রোহ মামলা হতে গেলে সেই মামলায় কোনো ব্যক্তি করতে পারে না, এটা সিআরপিসির 196 একদম স্পষ্ট বিধান রয়েছে। এবং সেই সাথে এই মামলা করতে গেলে আপনার রাষ্ট্রের অনুমতি নিতে হয়। রাষ্ট্রের অনুমতি বলতে স্বরাষ্ট্র সচিবের অনুমতি লাগে। সেইটা ছাড়াই একজন ব্যক্তি একটা মামলা নিলেন, থানায় সেটা গ্রহণ করলেন এবং দেখা গেল দীর্ঘদিন পরে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো। এটি অত্যন্ত দুঃখজনক এবং আমি কি বলবো, এটা আমরা হতাশ। এবং আমরা ভেবেছিলাম যে নিম্ন কোর্টে এই মামলার জামিন দেওয়ার ইখতিয়ার নাই, কিন্তু জেলা জজ এই মামলার জামিন দিতে পারে। আশা করি এই মামলার জামিন হবে। কিন্তু এখন আমরা যেটা মনে করছি এটা আইনের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। তার এই মামলাটা নিছক একটি মামলা। এটা রাষ্ট্র চাই তাকে জেলখানায় রেখে আমাদের এই আন্দোলন সহ আমাদের এই সনাতনী সম্প্রদায়ের দাবিকে দমিত করা এবং আমাদের কণ্ঠরোধ করা। কিন্তু আমাদের কণ্ঠ কখনোই রোধ হবে না। আমরা হয়তো শান্তিপূর্ণভাবে যে আমাদের আন্দোলন কর্মসূচি, আপনারা জানেন যে আমরা যতগুলো সমাবেশ করেছি, একটা সমাবেশেও আমাদের একটা গাড়ি ভাঙচুর আমরা করি নাই, একটা রিক্সা ভাঙচুর আমরা করি নাই। আমাদের আন্দোলন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং অহিংস। আগামী দিনের আন্দোলন সেটা হবে এবং আমাদের প্রত্যেকটা সমাবেশে আমরা জাতীয় সঙ্গীত দিয়ে আমরা শুরু করেছি। আমরা জাতীয় পতাকা হাতে রেখে রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা এবং দেশমাতৃকার প্রতি ভালোবাসার এটা নিদর্শন রেখেই আমাদের সমাবেশগুলো শুরু হয়েছে। আমরা দেশপ্রেমিক হিসেবে দেশমাতৃকার প্রতি সম্মান জানিয়েই আমাদের সমাবেশগুলো শুরু হয়েছিল। আমাদের দোষ, আমাদের অপরাধ যে আমরা অধিকার চাওয়ার জন্য আন্দোলন করছি। আমাদের অপরাধ আমরা অস্তিত্ব রক্ষার জন্য আন্দোলন করছি। আমাদের অপরাধ আমরা বৈষম্যের বিষয়গুলো চোখে আঙুল দিয়ে দিতে দিচ্ছি। আপনি দেখেছেন যে বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে একের পর এক
বিসিএস থেকে শুরু করে সাব ইন্সপেক্টর, ডাক্তার থেকে শুরু করে সব জায়গায় সনাতনী সম্প্রদায়কে বিভিন্নভাবে চাকরিচ্যুত করা হয়েছে। শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে জুতার মালা পরানো হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এহেন ঘটনা আমার মনে হয় পাকিস্তান আমলেও এই ধরনের ঘটনা কখনো ঘটছে বলে আমার জানা নাই। জাতি হিসেবে, বাংলাদেশি হিসেবে আমি লজ্জিত এবং আমরা লজ্জাবোধ করছি। আমি এই সরকারকে অনুরোধ করব, শক্ত হাতে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দেশকে নিয়ন্ত্রণ করে দেশের জনগণের প্রকৃত সেবা প্রদান করুন। আর যদি সেটা সেবা প্রদান করতে ব্যর্থ হন, স্বেচ্ছায় আপনারা পদত্যাগ করে বা অতি দ্রুত নির্বাচন করে, নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন দিয়ে প্রকৃত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিন। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না, এই মব জাস্টিস এইভাবে আর চলতে পারে না। আপনারা দেখেছেন যে চিন্ময় প্রভুকে একটি মিথ্যা মামলা হওয়ার পরেও সেই মামলায় তাকে জামিন দেওয়া হয় নাই। যে পতাকার কথা বলা হচ্ছে সেই পতাকা জব্দ করে নাই। তাহলে কিসের ভিত্তিতে তাকে এই মামলায় গ্রেপ্তার করলো? সেটার কোনো সুনির্দিষ্ট কারণ সেখানে নাই, কিন্তু তাকে দীর্ঘদিন কারাগারে বন্দী করা হয়েছে। এবং যে পত্রিকার অবমাননা করা হচ্ছে, বাদী সে পতাকা অবমাননার ধারাও সেখানে সংশ্লিষ্ট মামলায় কিন্তু উল্লেখ করেন নাই, কিন্তু একটা রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে তাকে গ্রেপ্তার করেছে। আমাদের আইনজীবীরা সেখানে সুন্দরভাবে তাদের যুক্তি উপস্থাপন করার পরেও তাকে জামিন দেওয়াটা এটি অত্যন্ত হতাশা এবং আইনের প্রতি আমি মনে করি যে শ্রদ্ধাশীল। আমরা আইনজীবী হিসেবে শ্রদ্ধাশীল, আমরা সন্তুষ্ট চিত্রে আদেশ মেনে নিয়েছি, কিন্তু আমরা হতাশ এবং জাতি হতাশ এবং বাংলাদেশের আইনের শাসনের প্রতি মানুষের যে শ্রদ্ধা সেটা কমবে বলে আমি মনে করি, এবং এই রায়ের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটি নজির স্থাপন হবে। তা যাই হোক বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না। আমরা খুব দ্রুতই চট্টগ্রাম যে আইনজীবী যারা আছেন তাদের মধ্য দিয়ে আমরা আমাদের সার্টিফাইড কপি সেটা সংগ্রহ করব এবং খুব দ্রুত বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমরা আবেদন করব। এবং আবেদনের প্রেক্ষিতে আমরা বিশ্বাস করি যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় বড় সিনিয়র আইনজীবীরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে, এই অপশাসনের বিরুদ্ধে, এই দুঃশাসনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন এবং তারা জামিন শুনানি করবেন এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট চিত্তে প্রভুর জামিন মঞ্জুর করবে। এবং আমরা সেদিন তাকে বাংলাদেশের সবচেয়ে বড় যে জায়গা সোহরাওয়ার্দী উদ্যানে তাকে গণসংবর্ধনা দেব, সেখানে লক্ষ লক্ষ কোটি মানুষের সনাতনী সম্প্রদায়ের উপস্থিত হবে বলে আমরা বিশ্বাস করি। এবং সেদিনই বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের ঐতিহাসিক আরেকটি বিজয় অর্জন হবে। এবং আমরা বিশ্ববাসীকে দেখে দিতে চাই যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সনাতনী সম্প্রদায় আজকে সোচ্চার হয়েছে। যে কোনো মূল্যে তারা এই অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে এবং আগামী দিনে তাদের অধিকার আদায়ে তারা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছে। বন্ধুরা আমার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কর্মসূচির বিষয়ে আমরা খুব দ্রুত আপনাদেরকে এই বিষয়গুলো জানাবো যে কী করা যায়। আপনারা কর্মসূচির বিষয়ে আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানাবো। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের কোনো আর্থিক ফান্ড নাই। আপনারা বিভিন্নভাবে আমাদেরকে যারা সহযোগিতা করে আসছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এই আইনি সহায়তা সহ বিভিন্ন জেলায় যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোতেও যেখানে যার যা প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আইনগতভাবে সহযোগিতা করার জন্য আপনাদের পাশে প্রস্তুত আছি। পাশাপাশি হাজারীগলি সহ বিভিন্ন জায়গায় যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের জেলে আছে তাদের পরিবারের প্রতি খোঁজখবর নেওয়া এটা আমাদের সনাতনী সম্প্রদায়ের সকলের, সারা বিশ্বের সনাতনী সম্প্রদায় একটি পরিবার, তাদের এবং মানবিক যারা মানুষ তাদের সকলে উচিত। তাই সেই বিষয়েও আমরা একটা ফান্ড আমরা চেষ্টা করব সংগ্রহ করার জন্য। ইতিমধ্যেই আপনারা জানেন যে শাহবাগে হামলায় আমাদের অ্যাডভোকেট রমেন রায় তিনি আইসিইউতে আছেন। তাই এখন কিছুটা সুস্থ আছেন, আমি জানি না তিনি বাঁচবেন কিনা। যাই হোক, তার জন্য আপনারা প্রার্থনা করবেন, প্রভুর জন্য প্রার্থনা করবেন তিনি যেন সুস্থ থাকেন। এবং আমাদের যে লড়াই এই সংগ্রাম চলবে এবং আমরা অবশ্যই বিজয়ী হব, এটাই আমরা বিশ্বাস রাখি। সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে খুব দ্রুতই আমরা আলোচনা করে জানিয়ে দেবো যে আমরা কি কর্মসূচি নিচ্ছি। অনেকে হয়তো বলছেন যে কেন কর্মসূচি নিচ্ছেন না, আপনারা কি টাকা খেয়ে দালালি করছেন কিনা? আসলে এটা কোনো দালালির প্রশ্ন না বা ইসের প্রশ্ন না, আপোষের প্রশ্ন না। বিষয়টা হলো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার সাথে সাথে বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে সনাতনী সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে, ভাঙচুর করে তারা আমাদের উপরে দায় চাপায় মিথ্যা মামলা দিতে পারে, বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের উপরে আরও ব্যাপক ধরনের তৎপরতা চালাতে পারে। কারণ বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা সেই জন্য হিন্দু মুসলিম ভার্সেস একটা সংঘর্ষ বাঁধাতে চায়। মুসলিম যারা বাংলাদেশের আমাদের সাধারণ মুসলিম ভাইরা আছেন তারা অত্যন্ত সংবেদনশীল, ধর্মের প্রতি তারা অত্যন্ত অনুরাগ। সেই জন্য তাদের এই ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে দেশে তাদেরকে উস্কে দিয়ে একটা অস্থির পরিস্থিতি তারা চেষ্টা করতে পারে। সেই জায়গা থেকে আমরা কিছুটা কৌশলে নীরবে আমাদের পদক্ষেপ আমরা গ্রহণ করব। ভুলে যাবেন না যে আমরা রাজপথ, এটা ভোলার কোনো কারণ নাই যে আমরা রাজপথ ছেড়ে দিয়েছি। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথে আগামী দিনের ফয়সলা হবে। যতদিন পর্যন্ত আমাদের অধিকার এবং বিজয় অর্জিত না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং কর্মসূচি অচিরেই ঘোষণা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম।